আসসালামু আলাইকুম। মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং বা বহুজাতিক মূলধন বাজেটিং এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর লাইভ ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা শীটের 11 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 11 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। প্রবলেম 11 বোঝানোর আগে আমি পে ব্যাক পিরিয়ড বা পিবিপি সম্পর্কে একটু আলোচনা করব। মূলত 11 থেকে পরের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের অঙ্ক। আমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর 11 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে নর্মাল ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের অঙ্ক। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, জাস্ট একবার বোর্ডে আসছিল পে ব্যাক পিরিয়ড বের করতে বলেছিল। তো আমি পে ব্যাক পিরিয়ড, তারপর এনপিবি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এগুলো তোমাদেরকে বের করা শেখাবো। হ্যাঁ, তোমরা যদি আরো ডিটেলসে শিখতে চাও সেই ক্ষেত্রে তোমরা আইআরআর, তারপর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলো তোমরা করে যেতে পারো। ঠিক আছে, মেইনলি আমাদের সিলেবাসের টপিকস হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক। আর পে ব্যাক পিরিয়ড যেহেতু বোর্ডে একবার আসছে, সো তোমাকে অবশ্যই পে ব্যাক পিরিয়ড বের করাও শিখতে হবে। সাথে আমি এনপিবি, পিআই বের করাও শিখাচ্ছি। বাট কেউ যদি মনে করো যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স আমি আরো বিস্তৃত পরিসরে শিখবো, শিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, আইআরআর, তারপর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড এগুলো তোমরা করে আসছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে পড়ছো। তারপর থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও শিখেছো বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করার সময় এই চ্যাপ্টারটা করেছিলা। সো বিস্তৃত পরিসরে শিখতে চাইলে সমস্যা নাই। বাট আমি তোমাদের হচ্ছে পে ব্যাক পিরিয়ড যেহেতু বোর্ডে আসছে এটা কাভার করে দিচ্ছি। আর এনপিবি পিআইও করাই দিব, ঠিক আছে। বাট একবারে যদি সব রিকোয়ারমেন্ট করাইতে চাই তাহলে আবার ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের শীটটাই করাইতে হবে, তো আমি আর অত প্রেশার তোমাদের দিচ্ছি না। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি করাচ্ছি, আর কেউ যদি চাও যে আরো বিস্তৃত পরিসরে শিখবো, শিখতে পারো। তো 11 নম্বর অঙ্ক বোঝার আগে আমরা পে ব্যাক পিরিয়ড সম্পর্কে একটু বুঝে নেই। পে ব্যাক পিরিয়ড এর বাংলা অর্থ হচ্ছে পরিশোধকাল। এই পরিশোধকাল বলতে আসলে কি বোঝায়? এখানে বলা হয়েছে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যে সময়ের মধ্যে উঠে আসবে ওই সময়কে পরিশোধকাল বলে। মানে আমরা একটা প্রকল্পে যে প্রাথমিক বিনিয়োগ করি সেই প্রাথমিক বিনিয়োগটা ফিরে পেতে যে সময় লাগবে ওই সময়কে বলা হয় পরিশোধকাল। আমি যদি একটা উদাহরণ দেই, ধরো আমি একটা প্রজেক্টে 100 টাকা বিনিয়োগ করেছি। আমি একটা প্রজেক্টে 100 টাকা বিনিয়োগ করেছি, তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 100 টাকা। আমি প্রথম বছর শেষে 50 টাকা পেয়েছি, দ্বিতীয় বছর শেষে 50 টাকা পেয়েছি, তৃতীয় বছর শেষে আরো 50 টাকা পেয়েছি। তাহলে 3 বছর আমি টোটাল 150 টাকা পেলাম। কিন্তু আমার বিনিয়োগ 100 টাকা, এই 100 টাকা ফিরে পেতে আমার কয় বছর লাগছে? 2 বছর লাগছে। আমি প্রথম বছর 50 টাকা পেয়েছি, দ্বিতীয় বছর 50 টাকা পেয়েছি, 2 বছরের মধ্যে আমি আমার যে চালান বা প্রাথমিক বিনিয়োগ সেটা ফিরে পেয়েছি। সো ওই 2 বছরকে বলা হবে পে ব্যাক পিরিয়ড বা পরিশোধকাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। পরিশোধকাল বের করার দুইটা সূত্র আছে। যদি প্রশ্নের ক্যাশ ফ্লোগুলো ইকুয়াল থাকে, মানে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ যদি ইকুয়াল থাকে, সেই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হবে এনসিও ভাগ সিএফএটি। এনসিও এর ফুল ফর্ম হচ্ছে নিট ক্যাশ আউটলে, আর সিএফএটি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এনসিও কে সিএফএটি দিয়ে ভাগ করলে পেব্যাক পিরিয়ড পাওয়া যাবে। আর যদি ক্যাশ ফ্লো আনইকুয়াল হয়, যেমন প্রথম বছর আমি 50 টাকা পেয়েছি, দ্বিতীয় বছর আমি 70 টাকা পেয়েছি, তৃতীয় বছর আমি 80 টাকা পেয়েছি, হ্যাঁ, ক্যাশ ফ্লো গুলা যদি আনইকুয়াল হয় সেই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হবে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। এরপর একটা ইম্পর্টেন্ট নোট তোমরা মনে রাখবা, দুইটা নোট আছে এখানে। যদি অঙ্কে ট্যাক্স রেট দেওয়া না থাকে তবে ক্যাশ ইনফ্লো গুলোর নাম সিএফএটি। মানে অনেক সময় প্রশ্নের মধ্যে ট্যাক্স রেট থাকে না, তো যদি ট্যাক্স রেট না থাকে সেই ক্ষেত্রে ক্যাশ ইনফ্লো গুলাকে আমরা সিএফএটি বলবো বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বলবো। আর যদি অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেয়া থাকে সেই ক্ষেত্রে ক্যাশ ইনফ্লো গুলাকে আমরা সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বলবো। আসো আমরা 11 নম্বর অঙ্কটা করি। এখানে বলা হয়েছে অ্যাপেক্স কোম্পানি ইস্টিমেটস দ্যাট ইট ক্যান সেভ টাকা 40,000 পার ইয়ার ইন ক্যাশ ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। অ্যাপেক্স কোম্পানি ইস্টিমেট করে দেখলো যে প্রতি বছর 40,000 টাকা করে সেভ হবে পরবর্তী 5 বছর পর্যন্ত, ইফ ইট বাইজ এ মেশিন অ্যাট কস্ট অফ টাকা 1,50,000, যদি 1,50,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করা হয়। যদি 1,50,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করা হয় তাহলে প্রতি বছর 40,000 টাকা করে সেভ হবে পরবর্তী 5 বছর পর্যন্ত। তাহলে এই 1,50,000 টাকা এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যাকে আমরা বলবো হচ্ছে এনসিও। অঙ্কটা 5 বছর মেয়াদি, আর প্রতি বছর যে 40,000 করে সেভ হবে এটি হচ্ছে ক্যাশ ইনফ্লো। যাকে আমরা বলবো সিএফএটি। কেন সিএফএটি বলবো? কারণ অঙ্কের মধ্যে ট্যাক্স রেট নাই। ট্যাক্স রেট না থাকলে প্রতি বছর যেই টাকাটা সেভ হবে, বা অনেক সময় বলতে পারে খরচ 40,000 টাকা সেভ হয়, ঠিক আছে, প্রতি বছর যেই টাকাটা সেভ হবে সেটাকে আমরা বলবো সিএফএটি, যেহেতু অঙ্কের মধ্যে ট্যাক্স রেট নাই।
ঠিক আছে, অঙ্কটা 5 বছর মেয়াদি, আমাদের কস্ট 1,50,000, কস্ট মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে বা এনসিও। নো রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড, কোনো রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য অঙ্কের মধ্যে নাই। ডিটারমাইন পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো। তো আমরা পে ব্যাক পিরিয়ড বের করার জন্য প্রথম সূত্রটা প্রয়োগ করব। কেন? কারণ প্রতি বছর 40,000 করে সেভ হবে, তার মানে প্রতি বছর ক্যাশ ফ্লো সমান। ঠিক আছে, প্রতি বছর 40,000 করে সেভ হবে, তার মানে প্রতি বছর ক্যাশ ফ্লো সমান। এই জন্য আমরা এনসিও কে সিএফএটি দিয়ে ভাগ করব। ঠিক আছে, আমরা লিখবো এরকম যে, আচ্ছা আরো দুইটা সূত্র ছিল, আমি একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, লিখবো যে ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড ব্র্যাকেটে পিবিপি, উই নো দিয়ে আমরা পিবিপি সূত্র বসাই দিব, এনসিও ভাগ সিএফএটি। এনসিও ভাগ সিএফএটি, এনসিও কত? এই যে আমরা দেখতে পাচ্ছি কস্ট হচ্ছে 1,50,000, এই কস্টই হচ্ছে এনসিও বা নিট ক্যাশ আউটলে। আর প্রতি বছর যে টাকা সেভ হবে এটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফএটি। সিএফএটি কত? 40,000 টাকা। তো আমরা এনসিওর মান 1,50,000 বসাবো, সিএফএটির মান 40,000 বসাবো, ভাগ করে দিলে 3.75 ইয়ার্স, এটি হচ্ছে পে ব্যাক পিরিয়ড। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আর এনপিভির সূত্র আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসেই দেখেছিলাম, তাই না? এনপিভির সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও, তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র ছিল টিপিভি ভাগ এনসিও। তো এই সূত্রের আলোকেও আজকে আমরা অঙ্ক করব, সেই জন্য সূত্রটা রাখছিলাম সামনে। এনসিও এনপিভি যখন বের করতে বলবে আমরা টিপিভি মাইনাস এনসিও এই সূত্র প্রয়োগ করব। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স যখন বের করতে বলবে বা পিআই বের করতে বলবে আমরা টিপিভি ভাগ এনসিও এই সূত্র প্রয়োগ করব। আচ্ছা, 11-র পর আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো এখন। 12 নম্বর অঙ্ক, আনইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক। এখানে বলা হয়েছে ফলোইং ইনফরমেশন, ফাইন্ড আউট পে ব্যাক পিরিয়ড ফর মিথিলা কোম্পানি। মিথিলা কোম্পানির জন্য কিছু তথ্য নিচে দেওয়া আছে, সেই তথ্য ব্যবহার করে আমরা পে ব্যাক পিরিয়ড বা পিবিপি নির্ণয় করব। So, আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় দেওয়া আছে 11,000 টাকা। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারই হচ্ছে নিট ক্যাশ আউটলে বা এনসিও। ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাই হচ্ছে কি নিট ক্যাশ আউটলে বা এনসিও। স্ক্র্যাপ ভ্যালু আর বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, যার আরো কিছু ইংরেজি সিনোনিম আছে, সালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু। হুম, এটাকে এসভি দ্বারা প্রকাশ করা হয়। সালভেজ ভ্যালুর মান হচ্ছে 4,000 টাকা, লাইফ 5 বছর। তার মানে আমি যদি 11,000 টাকা বিনিয়োগ করি, 5 বছর এই প্রজেক্ট থেকে আয় করতে পারবো। হ্যাঁ, 5 বছর পর এই প্রজেক্টটা যদি কোথাও সেল করি, ভগ্নাবশেষ মূল্য বাবদ 4,000 টাকা পাওয়া যাবে। তো আমি 11,000 টাকা বিনিয়োগ করলে 5 বছর আয় করব। কেমন আয় করব? ওরা বলে দিয়েছে নিট ক্যাশ ফ্লো। প্রথম বছর আয় করব হচ্ছে 4,000 টাকা, দ্বিতীয় বছর 4,000, তৃতীয় বছর 4,000, চতুর্থ বছর 3,000, পঞ্চম বছর 2,000। তার মানে ক্যাশ ফ্লো কিন্তু আনইকুয়াল। প্রথম তিনটা সেম ছিল, বাট একটাও যদি আনইকুয়াল হয় তাহলে ধরে নিতে হবে ক্যাশ ফ্লো আনইকুয়াল। আনইকুয়ালের সূত্র দিয়ে পেব্যাক পিরিয়ড বের করতে হবে। তো নিট ক্যাশ ইনফ্লো এটাকে আমরা সিএফ এটি বলবো, কারণ অঙ্কের মধ্যে ট্যাক্স রেট নাই। আমি তোমাকে বলেছিলাম যে ট্যাক্স রেট যদি না থাকে তাহলে ক্যাশ ইনফ্লো বা নিট ক্যাশ ইনফ্লো, হুম, বা ক্যাশ ফ্লো, এগুলোকে বলতে হবে সিএফএটি। তা আমার অঙ্কের মধ্যে যেহেতু ট্যাক্স রেট নাই, আমি নিট ক্যাশ ইনফ্লোকে সিএফএটি বলবো। 5 বছরের জন্য 5টা সিএফএটি দেওয়া আছে, তারপর এনসিও 11,000 টাকা দেওয়া আছে, সালভেজ ভ্যালু 4,000 টাকা দেওয়া আছে, আর মেয়াদ হচ্ছে 5 বছর। পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে। সো আমরা একটা টেবিলের মাধ্যমে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করব। প্রথমে লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড ব্র্যাকেটে পিবিপি। তারপর 3 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। ইয়ার লিখবো 5টা, 1, 2, 3, 4, 5। 5 বছরে 5টা সিএফইটি লিখবো। তারপর কিউমুলেটিভ সিএফইটি নামে থার্ড কলাম তৈরি করতে হবে। ঠিক আছে, কিউমুলেটিভ সিএফইটি আমরা কিভাবে পাবো সেটা একটু দেখাই দিচ্ছি। আমাদের প্রথম সিএফইটি 4,000, 4,000ই বসবে। তারপর এই 4,000-এর সাথে পরের বছরের সিএফইটি যোগ হয়ে 8,000 একসাথে বসবে। এই 8,000-এর সাথে পরের বছরের সিএফইটি যোগ হয়ে একসাথে 12,000 বসবে। এই 12,000-এর সাথে 3,000 যোগ হয়ে একসাথে 15,000 বসবে। এই 15,000-এর সাথে 2,000 যোগ হয়ে একসাথে 17,000 বসবে। তো কিউমুলেটিভ সিএফইটি বের করা হয়ে গেলে আমরা কিন্তু পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারবো। আমরা লিখবো যে ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড পিবিপি, উইনো দিয়ে পিবিপি সূত্র বসাই দিব, এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। এখন এই 4টা এলিমেন্টের মান আমরা বক্স থেকে খুঁজে বের করব। ঠিক আছে, আমাদের এনসিওর মান তো আমরা জানি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 11,000, এটাই এনসিওর মান। তো সরাসরি এনসিওর মানটা 11,000 লিখে ফেলবা। এনসিওর মান 11,000 লিখে ফেলবা। এখন এই 11,000 টাকা কিউমুলেটিভ সিএফএটির ঘরে খুঁজতে হবে। তো আমরা দেখি 11,000 টাকা কোথায় আছে। হ্যাঁ, এই 11,000-এর কাছাকাছি মান, সমান অথবা কাছাকাছি। কাছাকাছি বলতে সমান অথবা কম। ঠিক আছে, 11,000-এর সমান আমরা দেখব যে কিউমুলেটিভ সিএফইটির মধ্যে আছে কিনা। সমান না পেলে ইমিডিয়েট কমটাকে চুজ করব।
ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি 4,000, এটা 11,000-এর কাছাকাছি না। 8,000, 12,000, 8,000 হচ্ছে 11,000-এর কাছাকাছি। কারণ 12,000 বেশি, বেশিটা নেওয়া যাবে না, 1 টাকা বেশি হলেও নেওয়া যাবে না। আমরা যখন পেব্যাক পিরিয়ড বের করব তখন সূত্র বসাবো A+NCO-C ভাগ হচ্ছে ডি। এখন এ এর মান, এনসিওর মান, সি এর মান এবং ডি এর মান বের করতে হবে। এনসিওর মান সরাসরি 11,000 টাকা প্রশ্নেই আছে। এখন এই 11,000 টাকা আমরা সিএফএটির ঘরে খুঁজবো যে সরাসরি 11,000-এর সমান আছে কিনা। সমান থাকলে আমি কিন্তু ওইটাই মার্ক করতাম, সমান না থাকলে আমরা ইমিডিয়েট কম আছে কিনা এটা দেখবো। তো দেখতে পাচ্ছি ইমিডিয়েট কম হচ্ছে 8,000, পরেরটা কিন্তু বেশি, বেশিটা নেওয়া যাবে না। 11,000-এর সমান তো আমি পাই নাই। সমান না পেলে আমি দেখবো যে 11,000-এর কাছাকাছি ছোট কোন মানটা আছে। তো ছোট মান দেখতে পাচ্ছি 8,000। তো 8,000-কে আমি একটা বৃত্ত করলাম। একদম ডানে 2 হচ্ছে বছর, এই 2 হচ্ছে এ এর মান। ঠিক আছে, 2 হচ্ছে এ এর মান, সো এ এর মান 2 লিখলাম। এনসিওর মান আগেই 11,000 লিখছি। এই কাছাকাছি মানটাকে বলা হয় সি। সি এর মান 8,000 লিখলাম। আর ইয়ার এ বরাবর যে সিএফএটি, তার নিচের সিএফএটিকে বলা হয় ডি। ডি হচ্ছে 4,000। আবারও বলতেছি, ইয়ার এ বরাবর যে সিএফএটি, ইয়ার এ বরাবর যে সিএফইটি, তার নিচের সিএফইটিকেই বলা হবে ডি। তাহলে মান বসায় দাও। আমাদের মান বসায় দেওয়ার পর সর্বশেষ রেজাল্ট আসে 2.75 ইয়ার্স, অর্থাৎ আমি যে 11,000 টাকা বিনিয়োগ করেছি 2.75 ইয়ার্সের মধ্যেই আমি আমার বিনিয়োগ ফিরে পাবো। এই হচ্ছে 12 নম্বর অঙ্ক। আশা করছি 12 তোমরা করতে পারবা। 12-র পর আমরা এখন 13 নম্বর অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা বোর্ডে আসছিল, তোমাদের 4th ইয়ারের বোর্ডে আসছিল এই 13 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে এ ফার্ম ইজ কনসিডারিং টু পারচেজ এ মেশিন। একটা ফার্ম চিন্তা ভাবনা করছে একটা মেশিন পারচেজ করবে। দ্য মেশিন উইল কস্ট টাকা 30,000। এই মেশিনের কস্ট হচ্ছে 30,000 টাকা। এটা হচ্ছে এনসিও। মেশিনের কস্ট 30,000 টাকা, অর্থাৎ আমি যদি মেশিনটা কিনতে চাই 30,000 টাকা দিয়ে মেশিনটা কিনতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে নেট ক্যাশ আউটলে বা এনসিও। ইট উইল ইল্ড অ্যানুয়ালি টাকা 12,000 বিফোর ট্যাক্স। মানে আমি যদি 30,000 টাকা দিয়ে মেশিনটা কিনি তাহলে প্রতি বছর আমার কাছে 12,000 টাকা আসবে। বিফোর ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্স পূর্ববর্তী। এই টাকাটা হচ্ছে ট্যাক্স পূর্ববর্তী। ট্যাক্স পূর্ববর্তী প্রতি বছর আমার কাছে 12,000 করে আসবে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ঠিক আছে, আমার কাছে প্রতি বছর কত করে আসবে? 12,000 করে আসবে। ট্যাক্স পূর্ববর্তী ক্যাশ ফ্লো হচ্ছে 12,000, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ঠিক আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বা সংক্ষেপে বলি হচ্ছে সিএফবিটি। দ্য কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%। সরকারকে 30% ট্যাক্স দিতে হয়। লাইফ অফ দ্য মেশিন ইজ 5 ইয়ার্স। প্রজেক্টের মেয়াদ হচ্ছে 5 বছর। ফাইন্ড আউট পে ব্যাক পিরিয়ড, আমাদেরকে পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে। তো এইখানে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যখন দেয়া থাকে তখন আমাদের টেবিলটা একটু বড় হয়। ঠিক আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যখন প্রশ্নে থাকে, সিএফবিটি যখন থাকে তখন আমাদের টেবিলটা একটু বড় হয়। আমি একেই দেখাচ্ছি, ধরো আমি এখানে একে রাখছিলাম। আগে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, তারপরে আমরা টেবিলটা করতে পারবো। মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে সরাসরি আমরা পেব্যাক পিরিয়ড বের করতে পারবো না। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ক্যালকুলেশন করে 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 ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হবে, সিএফইটি বের করতে হবে। সিএফইটি পেয়ে গেলে আমরা কিন্তু পেব্যাক পিরিয়ড নর্মালি করতে পারবো। ঠিক আছে, তো যখন ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থাকে তখন কি করতে হয়? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আগে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, তাহলে পাওয়া যায় নিট প্রফিট বিফোর ট্যাক্স। এই নিট প্রফিট বিফোর ট্যাক্সের উপর সরকার 30% ট্যাক্স চাচ্ছে। তাহলে এই নিট প্রফিট বিফোর ট্যাক্সের উপর সরকারকে 30% ট্যাক্স দিব। নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে নিট প্রফিট আফটার ট্যাক্স পাওয়া যায়। এই যে বলে দিয়েছি 4 থেকে 5 বিয়োগ করতে হবে। নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে নিট প্রফিট আফটার ট্যাক্স পাওয়া যাবে। আর এই নিট প্রফিট আফটার ট্যাক্সের সাথে তুমি যদি ডেপ্রিসিয়েশন যোগ করো তাহলেই পাওয়া যাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফএটি। ঠিক আছে, তো আমরা এই যখনই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স প্রশ্নে পাবো, ঠিক আছে, যখনই প্রশ্নের মধ্যে এরকম ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকবে, যেখানে বলে দিয়েছে যে ইট উইল ইল্ড অ্যানুয়ালি 12,000 বিফোর ট্যাক্স, প্রতি বছর ট্যাক্স পূর্ববর্তী 12,000 টাকা আসবে। তার মানে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স 12,000 বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 12,000, যাকে আমরা সিএফবিটি বলবো। তো সিএফবিটি থাকলে আগে ডেপ্রিসিয়েশন বাইর করতে হবে। তো লিখলাম ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন
উইনো দিয়ে ডেপ্রিসিয়েশনের সূত্র বসাই দিলাম, টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। টোটাল কস্ট কত? 30,000। সালভেজ হলো কত? 0। আর ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। সো ভাগ করলে 6,000 টাকা হচ্ছে অবচয়। এরপর লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড, ব্র্যাকেটে পিবিপি। এরপর আমরা 7 কলাম বিশিষ্ট টেবিল তৈরি করব। ইয়ার লিখবো, ইয়ার লিখবো 1 থেকে 5, মানে প্রতি বছর 12,000 করে আসবে তো। সো এটা ইকুয়ালের অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা 1 থেকে 5 সরাসরি এইভাবে লিখবো। সিএফবিটি 12,000, ডেপ্রিসিয়েশন 6,000 বের করেছি, 6,000 টাকা লিখলাম। এখন সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নিট প্রফিট বিফোর ট্যাক্স পাওয়া যাবে। হ্যাঁ, এই যে 2 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 থেকে 6 গেলে 6,000 টাকা হচ্ছে নিট প্রফিট বিফোর ট্যাক্স। এই নিট প্রফিট বিফোর ট্যাক্সের উপর সরকার 30% ট্যাক্স চায়। সো আমরা সরকারকে ট্যাক্স দিব 30%। এই যে লিখছি ট্যাক্স অ্যাট দ্য রেট 30%। এই 6,000-এ 30% করলে আসে 1,800। এটা হচ্ছে ট্যাক্স। আমরা নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে নিট প্রফিট আফটার ট্যাক্স আসবে 4,200। হ্যাঁ, 4 থেকে 5 বিয়োগ, 4 থেকে 5 বিয়োগ 4,200। এই 4,200 অর্থাৎ নিট প্রফিট আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি পাওয়া যাবে 10,200। এরপর আমরা উইনো দিয়ে পে ব্যাক পিরিয়ডের সূত্র বসাই দিব। এনসিও ভাগ সিএফইটি, এনসিও হচ্ছে 30,000 আর সিএফইটি হচ্ছে 10,200। সো মান বসায় আমরা ভাগ করে দিব, 2.94 ইয়ার্স আসবে রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের অ্যান্সার। সো আশা করছি 13 তোমরা পারবা করতে। 13-র পর 14 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এখন 15 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। ওকে, স্ক্রিনে আমরা 15 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে XYZ Limited estimates that it can save টাকা 50,000 operating cost a year in cash for next 5 years. বলছে XYZ Limited estimate that XYZ Limited হিসাব করে দেখলো যে it can save টাকা 50,000 operating cost a year, প্রতি বছর অপারেটিং কস্ট সেভ হবে 50,000 টাকা। প্রতি বছর খরচ সেভ হবে কত টাকা? 50,000 টাকা। এখন খরচ যদি সেভ হয় তাহলে ওইটাকে আমরা আয় বলবো। খরচ যদি সেভ হয় তাহলে ওইটাকে আমরা কি বলবো? আয় বলবো। তাহলে প্রতি বছর, এই ইয়ার মানে কিন্তু 1 বছর না, এই ইয়ার মানে হচ্ছে প্রতি বছর। এই ইয়ার মানে কি? প্রতি বছর। প্রতি বছর অপারেটিং কস্ট বাবদ 50,000 টাকা করে সেভ হয়। তাহলে প্রতি বছর খরচ যত টাকা সেভ হবে সেটাই হচ্ছে প্রতি বছরের আয় হিসাবে গণ্য হবে। তা আমাদের প্রতি বছরের আয় হচ্ছে কত টাকা? 50,000 টাকা ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। অঙ্কটা 5 বছর মেয়াদি। তাহলে প্রথম বছর আমাদের আয় 50,000 টাকা, দ্বিতীয় বছর আয় 50,000 টাকা, তৃতীয় বছর আয় 50,000 টাকা, চতুর্থ বছর আয় 50,000 টাকা এবং পঞ্চম বছর আয় 50,000 টাকা। তার মানে প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে ইকুয়াল। এই হচ্ছে বিষয়। ইফ ইট বাইজ এ মেশিন অ্যাট কস্ট অফ টাকা 1,50,000, যদি 1.5 লক্ষ টাকা দিয়ে আমরা একটা মেশিন ক্রয় করি, অর্থাৎ 1.5 লক্ষ টাকা দিয়ে যদি একটা মেশিন ক্রয় করি, তাহলে প্রতি বছর অপারেটিং কস্ট 50,000 টাকা করে সেভ হবে। তার মানে 1.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনলে আমাদের প্রতি বছরের ক্যাশ ফ্লো 50,000 টাকা, এটা আমরা বলতে পারি আগামী 5 বছর পর্যন্ত। তাহলে এই 1.5 লাখ টাকা কি আমার ইনভেস্ট করতে হবে? কারণ আমি মেশিন কিনবো মানে কি এই 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। সো এটাকে আমরা বলবো হচ্ছে এনসিও। ঠিক আছে, নিট ক্যাশ আউটলে। নো রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড, কোনো রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য অঙ্কে নাই। অ্যাজিউম দ্যাট, ধরে নাও, কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট টু বি পেইড 40%, আমাদের সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। যেহেতু অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে এই ক্যাশ ফ্লোটাকে আমরা বলবো হচ্ছে সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স কত টাকা? 50,000 টাকা। দ্য ডেজায়ার রেট অফ রিটার্ন আফটার ট্যাক্স ইজ 10%, বাট্টার হার হচ্ছে 10%। এটা হচ্ছে যে পিভি ফ্যাক্টরের পার্সেন্টেজ। ফার্দার অ্যাজুম দ্যাট, আরো ধরে নাও, ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জড স্ট্রেট লাইন মেথড, ডেপ্রিসিয়েশন সরলরৈখিক পদ্ধতিতে চার্জ করা হবে। সো আমরা অবচয় এই যে এই সূত্র দিয়ে বের করবো, টোটাল কস্ট মানে সালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন পে ব্যাক পিরিয়ড, নিট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমাকে পে ব্যাক পিরিয়ড বা পিবিপি বের করতে বলছে, নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করতে বলছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই বের করতে বলছে। দেন একটা মন্তব্য চাইছে, ওইটা রিকোয়ারমেন্ট 2-তে। সো আমরা আগে 1 নম্বর রিকোয়ারমেন্ট করার জন্য কি কি করণীয় সেটা একটু চিন্তা করি। আমরা যেহেতু প্রশ্নের মধ্যে ট্যাক্সের দেওয়া আছে, এটা তো দেখতে পাচ্ছি তাই না? যেহেতু প্রশ্নের মধ্যে ট্যাক্সের দেওয়া আছে, যেহেতু প্রশ্নের মধ্যে ক্যাশ ফ্লো দেওয়া আছে, আমরা ট্যাক্সের দেওয়া আছে, সেহেতু ক্যাশ ফ্লোটাকে আমরা বলবো হচ্ছে সিএফবিটি।
তো সিএফ বিটি দিয়ে তো অঙ্ক করা যাবে না, সিএফ বিটি দিয়ে অঙ্ক করা যাবে না, আমাদের সিএফ এটি প্রথমে বের করা লাগবে, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কলাম বাড়বে। হ্যাঁ, সেটা আলাদা বিষয়, কিন্তু সিএফ বিটি দিয়ে আমরা কোনো রিকোয়ারমেন্টই সমাধান করতে পারবো না। তো সিএফ বিটি থেকে আমরা যদি সিএফ এটিতে আসতে চাই তাহলে আমাদের কিন্তু অবচয় বের করা লাগবে। So আমরা ওয়ার্কিংস ওয়ানে লিখবো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তারপর উই নো দি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্র বসাই দিব, টোটাল কস্ট মানে সালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। টোটাল কস্ট কত? এই যে 1.5 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনবো, এটাই হচ্ছে টোটাল কস্ট, এটাকে আমরা বলবো এনসিও। এটাকে কি বলবো? টোটাল কস্ট। এটাকে আবার বলবো এনসিও। তো টোটাল কস্ট হিসাবে আমরা 1.5 লাখ টাকা বসালাম। সালভেজ ভ্যালু তো নাই, আমাদের প্রশ্নে বলে দিয়েছে নো রেসিডুয়াল ভ্যালু, কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তো সালভেজ ভ্যালু আর রেসিডুয়াল ভ্যালু একই কথা, জিরো বসাইতে হবে। ইউজফুল লাইফ কয় বছর? অঙ্কটা 5 বছর মেয়াদি যে বলা আছে, কোথায় জানো? 5 বছর। সো আমরা 5 দিয়ে ভাগ করব। প্রতি বছরের অবচয় হচ্ছে কত টাকা? 30,000 টাকা। এরপর আমরা লিখবো প্রফিটেবিলিটি টেবিল, অল অ্যামাউন্ট আর ইন টাকা এক্সেপ্ট ইয়ার, ইয়ার ব্যতীত সবগুলো অ্যামাউন্ট টাকায় আছে। সো আমরা কলাম দিব অনেকগুলা, ঠিক আছে। সিএফইটি পর্যন্ত আমাদের লাগবে হচ্ছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। আর ওই যে আমরা যদি নিট প্রেজেন্ট ভ্যালু প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে চাই তাহলে পিভি পর্যন্ত আমাদের কলাম লাগবে। সো কলাম হবে এখানে 9টা। আসলে আমরা একটা একটা করে শিখি। প্রথমে ইয়ার লিখতে হবে, ইয়ার আমরা 1 থেকে 5 এইভাবে লিখে ফেলবো যখন ক্যাশ ফ্লো ইকুয়াল হবে। এখানে প্রতি বছর 50,000 টাকা করে অপারেটিং কস্ট সেভ হবে, তার মানে প্রতি বছর ক্যাশ ফ্লো হচ্ছে 50,000 টাকা। তার মানে প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর 50,000, এইভাবে 5 বছর পর্যন্ত প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে 50,000 টাকা। প্রতি বছর যেহেতু ক্যাশ ফ্লো সমান, সেহেতু আমরা ইয়ারটা 1 থেকে 5 এইভাবে লিখবো। আলাদা আলাদা লেখা দরকার নাই, 1 2 3 4 5 ওটা লেখা দরকার নাই, আমরা 1 থেকে 5 লিখে ফেলবো। সিএফবিটি 50,000 বসাই দিব। এখন এইখানে যখনই 50,000 টাকা বসাইছি, এর অর্থ হইলো প্রতি বছর সিএফবিটি হচ্ছে 50,000 টাকা। 1 থেকে 5 লিখছি না? তার মানে এখানে 5 বছরের 5টা সিএফবিটি আছে, এটা মাথায় রাখবা। ঠিক আছে। সো আমাদের সিএফবিটি হচ্ছে প্রতি বছর কত? 50,000 বসাইলাম। তারপরের কলামটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন প্রতি বছর হচ্ছে 30,000 বসাই দিলাম। 50,000 থেকে 30,000 বাদ দিলে নিট প্রফিট বিফোর ট্যাক্স 20,000। এখন এই নিট প্রফিট বিফোর ট্যাক্সের উপরই সরকারকে ট্যাক্স দিতে হবে কয় পার্সেন্ট? 40%। সো আমরা ট্যাক্স নামে একটা কলাম দিব, ট্যাক্স এট দ্য রেট 40%। এই 20,000-এর 40% করলে 8,000 টাকা হচ্ছে ট্যাক্স। এখন এই 20,000 থেকে 8,000 টাকা বাদ দাও, তাহলে নিট প্রফিট আফটার ট্যাক্স হবে 12,000 টাকা। নিট প্রফিট আফটার ট্যাক্সের সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করি 30,000, হ্যাঁ 12,000-এর সাথে 30,000 যোগ করি তাহলে সিএফইটি হচ্ছে 42,000। সিএফইটির পর আমাদের সিসিএফইটি কিন্তু লাগবে না, কারণ ইকুয়ালের অঙ্কে কিউমিলেটিভ সিএফইটি লাগে না যদি পেব্যাক পিরিয়ড বের করতে চাই। ঠিক আছে। সো আমাদের সিএফইটির পর কিন্তু সিসিএফইটি নামে কোনো কলাম লাগবে না, আমরা সরাসরি পিভি ফ্যাক্টর এবং পিভিতে চলে যাব। সো পিভি ফ্যাক্টর অ্যাট দ্য রেট 10%। তো এই পিভি ফ্যাক্টরটা বের করার নিয়ম আছে, যখন আমাদের ইয়ারটা হাইফেন দিয়ে লিখবো, হ্যাঁ তার মানে ইকুয়ালের অঙ্ক, সেই ক্ষেত্রে পিভি ফ্যাক্টর বের করার সূত্র হবে এরকম: 1 - 1 + i² ডিভাইডেড বাই আই। আমরা এই সূত্রটা প্রয়োগ করে পিভি ফ্যাক্টরের যে মান সেটা বের করব। ঠিক আছে। এখানে আই এর মান ফিক্সড বসাইতে হবে, এই যে 10% বলছে না, তার মানে 100 দিয়ে ভাগ করো, 10কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.10, তাহলে আই এর মান 0.10 বসাবা, এখানে আই এর মান 0.10 বসাবা, আর এন এর মান 5 বসাই দিতে হবে, একবারই বসাবা। এন এর মান কত বসাবা? 5 বসাবা। এই যে 1 থেকে 5 বলছে না, এই লাস্টের যে মানটা আছে 5, এন এর মান 5 বসাই দিবা, তাহলে একবারে পিভি ফ্যাক্টর চলে আসবে 3.7908। তো আমরা সিএফইটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করব, তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু চলে আসবে 1,59,214। এরপর আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে আমরা সেটা সমাধান করতে পারবো। ঠিক আছে। আমাদের পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে, এনপিভি বের করতে বলছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে। আচ্ছা, পে ব্যাক পিরিয়ডটা করা নাই, আমরা একটু পে ব্যাক পিরিয়ড করে ফেলি। রিকোয়ারমেন্ট 1 দিয়ে আমরা লিখবো ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড। এখন ইকুয়ালের সূত্রটা কি? পে ব্যাক পিরিয়ড ইকুয়ালের সূত্র কি? পিবিপি বের করার সূত্র হচ্ছে এনসিও ভাগ হচ্ছে সিএফএটি। তো আমাদের প্রশ্নের মধ্যে এনসিও দেওয়া আছে কত? এনসিও দেওয়া আছে 1.5 লক্ষ টাকা। সো আমরা এখানে 1.5 লক্ষ টাকা বসাই দিব, 1.5 লক্ষ টাকা বসাই দিব। আর সিএফএটি আমাদের হচ্ছে কত? 42,000 টাকা, এটা আমরা বের করেছি। সো 42,000 টাকা বসাই দিব, দেন ভাগ করলে আমাদের পে ব্যাক পিরিয়ড চলে আসবে। কত আসে? 1.5 লাখকে যদি আমরা 42 ভাগ করি, একটু দেখো তো ক্যালকুলেশন করে, 1.5 লাখ ভাগ হচ্ছে কত? 42,000।
3.57 ইয়ার্স আসে। জি স্যার। 3.57 ইয়ার্স। সো এটা হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? ইকুয়ালের সূত্র ইউজ করতে হবে, কারণ এই যে যখনই তুমি 1 থেকে 5 লিখেছো, যখনই তুমি 1 থেকে 5 লিখেছো, তার মানে এটা ইকুয়ালের অঙ্ক। ইকুয়ালের অঙ্কে পে ব্যাক পিরিয়ড বের করতে গেলে আমরা এনসিও বা সিএফইটি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আমাদের সিএফইটি হচ্ছে 42,000 আর এনসিও হচ্ছে 1.5 লাখ। সো 1.5 লাখকে 42 দিয়ে ভাগ করলাম, 3.57 ইয়ার্স হচ্ছে পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ আমরা যেই টাকাটা বিনিয়োগ করেছি সেই টাকাটা 3.5 ইয়ার্স এর মধ্যে আমাদের কাছে উঠে আসবে, ঠিক আছে? 5-7 ইয়ার্স এর মধ্যে আমাদের কাছে উঠে আসবে। এরপর আমাদের বের করতে বলছে নিট প্রেজেন্ট ভ্যালু। আমরা এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে? নিট প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হবে টিপিভি মাইনাস এনসিও। টিপিভি হচ্ছে মাত্রই বের করলাম, লাস্ট কলামে আছে টেবিলের, 1,59,214। তার থেকে বিয়োগ যাবে এনসিও 1.5 লক্ষ টাকা, বিয়োগ ফলটা হচ্ছে 9,214। এটা হচ্ছে আমাদের এনপিভি। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলছে টিপিভি ভাগ এনসিও। টিপিভি হচ্ছে 1,59,214 আর এনসিও হচ্ছে 1,50,000 টাকা। ভাগ করে দিলে 1.0614, এটা হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই এর মান। এখন বলছে যে ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন, ফার্মের কি এই মেশিনটা ক্রয় করা দরকার বা উচিত? বেসড অন ক্যালকুলেটেড এনপিভি, এনপিভির উপর ভিত্তি করে মন্তব্যটা করতে হবে। তো আমরা লিখবো কমেন্ট, সিন্স এনপিভি ইজ পজিটিভ, যেহেতু এনপিভি পজিটিভ সো দ্য ফার্ম শুড বাই দ্য মেশিন, সেহেতু ফার্মের উচিত এই মেশিনটা ক্রয় করা। এইভাবে আমরা মন্তব্যটা করে দিব। মানে এনপিভি যদি পজিটিভ হয় তাহলে বলবো শুড বাই দ্য মেশিন, আর যদি এনপিভি নেগেটিভ হয় তাহলে বলবো শুড নট বাই দ্য মেশিন। আশা করছি সবাই 15 বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমাদের 16 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য ক্যাশ ফ্লোজ অফ 3 ইনভেস্টমেন্ট প্রপোজাল আর গিভেন বিলো ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অফ এ কোম্পানি। বলছে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের জন্য 3টা ইনভেস্টমেন্ট প্রপোজালের ক্যাশ ফ্লো নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট 3টাই আছে, এ বি সি। তো ওপেনিং ক্যাপিটাল দেওয়া আছে, ওপেনিং ক্যাপিটাল হচ্ছে এনসিও। ওপেনিং ক্যাপিটালকে আমরা কি বলি? এনসিও বলি। তো এ প্রজেক্টের ক্যাপিটাল লাগবে 1 লক্ষ টাকা, এটা হচ্ছে এ প্রজেক্টের এনসিও। বি প্রজেক্টের ক্যাপিটাল লাগবে 3 লক্ষ টাকা, এটা বি প্রজেক্টের এনসিও। সি প্রজেক্টের ক্যাপিটাল লাগবে 1,80,000 টাকা, এটা সি প্রজেক্টের এনসিও। তো যদি আমি এ প্রজেক্টে 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, যদি আমি এ প্রকল্পে 1 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 4 বছর আমি আয় করতে পারবো। এই যে নিট ক্যাশ বেনিফিট, নিট ক্যাশ বেনিফিটকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এনসিবি। নিট ক্যাশ বেনিফিটকে আমরা বলি এনসিবি, অথবা এটাকে আমরা বলি সিএফএটি। তো মনে রাখবা এটা, ঠিক আছে? কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে যদি নিট ক্যাশ বেনিফিট থাকে, তখন সেটাকে সিএফইটি আমরা বলবো। তাহলে তুমি যদি না জানো যে নিট ক্যাশ বেনিফিট বা এনসিবি কে সিএফইটি বলে, তাহলে কিন্তু ওই অঙ্কই অ্যান্সার করা যাবে না, যে বলবো যে এনসিবি আবার কি, তাই না? তো এনসিবি আর সিএফইটি একই কথা। তো আমাদের প্রশ্নের মধ্যে সিএফইটি দেওয়া আছে। আমি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করি এই প্রজেক্টে, তাহলে প্রথম বছর সিএফইটি 28,000, দ্বিতীয় বছর সিএফইটি 30,000, তৃতীয় বছর সিএফইটি 40,000, আর চতুর্থ বছরে সিএফইটি হচ্ছে 40,000। তো আমি 4 বছর আয় করতে পারবো, সে আয়ের পরিমাণগুলো দেওয়া আছে। বি প্রজেক্টে যদি 3 লাখ টাকা বিনিয়োগ করি, তাহলে 4 বছর কি কি আয় করব সে আয়ের পরিমাণগুলো দেওয়া আছে। আবার সি প্রজেক্টে যদি 1,80,000 টাকা বিনিয়োগ করি, তাহলে 4 বছর ইকুয়ালি মানে 65,000 করে আয় করতে পারবো। এখন বলছে ইফ কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, যদি বাট্টার হার 12% হয়, হুইচ প্রজেক্ট অর প্রজেক্টস শুড বি সিলেক্টেড অর ইনভেস্টমেন্ট, মানে কোন প্রজেক্ট অথবা প্রজেক্ট সমূহকে আমরা হচ্ছে সিলেক্ট করব অথবা ইনভেস্ট করব সেই বিষয়ে মন্তব্য করতে বলছে। আন্ডার কনসিডারিং দ্য ইনভেস্টেবল ফান্ড অফ টাকা 5 লাখ, মানে আমাদের কাছে ইনভেস্টেবল ফান্ড আছে 5 লক্ষ টাকা। এই কথাটা বলার কারণে আমি বুঝতে পারছি আমি 3টা প্রকল্পে বিনিয়োগ করতে পারবো না। আমার কাছে বিনিয়োগ করার মতো ফান্ড আছে কত? 5 লাখ টাকা। আমার যদি 3টা প্রজেক্টের এনপিভি যদি পজিটিভ আসে, এই অঙ্কে আমি এনপিভি বের করবো, কোনো রিকোয়ারমেন্ট চাই নাই। হ্যাঁ, যেহেতু বাট্টার হার দেওয়া আছে সেহেতু এনপিভি বের করে মন্তব্যটা করা যাবে, ঠিক আছে? সো আমি 3টা প্রজেক্টের এনপিভি বের করব। যদি 3টা প্রজেক্টের এনপিভি পজিটিভ হয়, তাহলে তো 3টাতেই বিনিয়োগ করা উচিত, তাই না? 3টাতে বিনিয়োগ করা উচিত, কিন্তু 3টাতে বিনিয়োগ করতে গেলে টাকা বেশি লাগে। 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5,80,000 টাকা লাগবে। 3টাতে বিনিয়োগ করতে গেলে ফান্ড লাগবে কত টাকার? 5,80,000 টাকার। কিন্তু আমার কাছে ফান্ড আছে 5 লাখ, তাই 5 লাখ টাকা দিয়ে আমি কি 3 প্রজেক্টে বিনিয়োগ করতে পারবো? পারবো না। যেহেতু ফান্ড আছে 5 লাখ টাকা, এখানে একটা লিমিট করে দেওয়া আছে, আমার ফান্ড আছে 5 লাখ। তাহলে 5 লাখ যদি ফান্ড থাকে, তাহলে আমি 3 প্রজেক্ট লাভজনক হইলেও আমি 3 প্রজেক্টে বিনিয়োগ করতে পারবো না। অর্থাৎ 3টা প্রজেক্টের এনপিভি যদি পজিটিভ আসে, তারপরেও আমি 3টাতে বিনিয়োগ করতে পারবো না। আমার যে কোনো 2টাতে বিনিয়োগ করতে হবে, ঠিক আছে? যে কোনো 2টাতে বিনিয়োগ করতে হবে। 2টাতে বিনিয়োগ করলে আমার যে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা দিয়ে আমি যে কোনো 2টাতে বিনিয়োগ করতে পারবো। এখন কোন 2টাতে বিনিয়োগ করব? যেই 2টার এনপিভি সর্বোচ্চ,
তিনটার মধ্যে যেই দুইটার এনপিভি সর্বোচ্চ আমি সেই দুইটা প্রজেক্টে বিনিয়োগ করবো, যেহেতু আমার কাছে ফান্ড অ্যাভেলেবেল আছে মাত্র 5 লাখ টাকা। তো আমার কাজ হচ্ছে এ প্রজেক্টের এনপি বের করা, বি প্রজেক্টের এনপি বের করা, সি প্রজেক্টের এনপি বের করা। তো অঙ্কের মধ্যে যেহেতু সিএফইটি দেওয়া আছে, খুব সহজে আমরা এনপি বের করতে পারবো। ফর প্রজেক্ট এ দিয়ে আমরা লিখবো ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে এনপিবি। তো 4 কলাম বিশিষ্ট টেবিল হবে, ইয়ার, তারপরে সিএফইটি, পি ফ্যাক্টর, পিবি। পিভি ফ্যাক্টর কত পার্সেন্ট হবে, এখানে 12% বলা আছে, সো 12% হবে। ইয়ার চারটা লিখে ফেললাম, 1 2 3 4, তারপরে 28,000, 30,000, 40,000, 40,000, 28,000, 30,000, 40,000, 40,000, সিএফইডি গুলো লিখলাম। এখন পিভি ফ্যাক্টর 12%-এর যে মানগুলা সেটা আমরা সূত্র দিয়ে বের করবো, দেন সিএফইডির সাথে পিভি ফ্যাক্টর গুণ করবো, আমাদের প্রেজেন্ট ভ্যালুগুলো বের হবে, সবগুলা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে 1,02,809 আসে। এখন আমরা হচ্ছে এনপিভি সূত্র দিয়ে এনপিভি বের করব, আমাদের রেজাল্ট আসবে 2,809। তো এ প্রজেক্টের এনপিভি যেভাবে বের করেছি, যেভাবে বক্স করে, যেভাবে সূত্র দিয়ে আমরা 2,809 এনপিভিটা বের করেছি, তোমরা বি প্রজেক্টের এনপিভি নিজে নিজে করবা। বি প্রজেক্টের এনপিভি আসবে সম্ভবত 20,390 টাকা। ঠিক আছে? তো বি প্রজেক্টের এনপিভি বের করার পর আমরা সি প্রজেক্টের এনপিভি বের করব। তো সি প্রজেক্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা, এটা কিন্তু ইকুয়ালের অঙ্ক। ঠিক আছে? সি প্রজেক্টটা কিন্তু ইকুয়ালের অঙ্ক। দেখো প্রত্যেক বছর আমাদের ক্যাশ ফ্লো 65,000 করে। তো আমরা খুব ছোট টেবিলের মাধ্যমে সমাধানটা করতে পারবো। কলাম চারটাই হবে। লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে এনপিবি। তো কলাম চারটাই হবে, ইয়ার, সিএফএটি, পি ফ্যাক্টর, আর এটা টোটাল প্রেজেন্ট ভ্যালু। কারণ একবারে টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যায়, এই বক্সের মাধ্যমে অঙ্কগুলো একবারে টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যায়। তো ইয়ার আমরা 1 থেকে 4 এইভাবে হাইফেন দিয়ে লিখবো। প্রত্যেক বছর সিএফইটি হচ্ছে কত? 65,000। তাহলে এখানে সিএফইটি করে 65,000 বসাবো। এখন পিভি ফ্যাক্টর বসাইতে হবে। পিভি ফ্যাক্টর এখানে সূত্র ডিফারেন্ট হবে, যেহেতু এটা ইকুয়ালের অঙ্ক, সেহেতু পিভি ফ্যাক্টর বের করার জন্য সূত্র প্রয়োগ করতে হবে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। আই এর মান 0.12, আই এর মান 0.12, এন এর মান 5 বসাই দিবা। এন এর মান 5 বসাই দিলে আমাদের রেজাল্ট আসবে 3.0373, এরকম একটা রেজাল্ট আসবে। দেন হচ্ছে এই 65,000-এর সাথে 3.0373 গুণ করবা, তাহলে টোটাল প্রেজেন্ট বলে আসবে 1,97,425। এখন আমরা এনপিভি ক্যালকুলেট করে ফেলবো, লিখবো ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে এনপিভি। উইনো দিয়ে আমরা এনপিভি সূত্র বসাবো, মান বসাবো, আমাদের রেজাল্ট আসবে 17,425। এখন কোন দুইটা এনপিভি বড়, যেই দুইটা এনপিভি বড় আমরা সেই দুইটা প্রজেক্টেই বিনিয়োগ করব। ঠিক আছে? সো মন্তব্যটা হবে এরকম, অ্যাজ ম্যাক্সিমাম লিমিট অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 5 লাখ। যেহেতু আমাদের ইনভেস্টমেন্টের লিমিট হচ্ছে 5 লক্ষ টাকা, সো প্রজেক্ট বি অ্যান্ড সি শুড বি সিলেক্টেড টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল এনপিভি। টোটাল এনপিভিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, টোটাল এনপিভিকে ম্যাক্সিমাইজ করার জন্য প্রজেক্ট বি এবং সি কে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কারণ বি প্রজেক্টের এনপিভি সম্ভবত 20,000 সামথিং আসছিল, আর সি প্রজেক্টের এনপিভি 17,000 সামথিং আসছে। তো এই দুইটা প্রজেক্টেরই এনপিভিটা হাইয়েস্ট, অর্থাৎ এই দুইটা প্রজেক্টে আমরা বেশি পরিমাণ লাভ করতে পারবো। তো যেহেতু আমার কাছে ফান্ড আছে 5 লাখ, আমি চাইলেও তিনটাতে বিনিয়োগ করতে পারবো না, কারণ তিনটাতে বিনিয়োগ করতে গেলে 5,80,000 টাকা প্রয়োজন। আমার কাছে 80,000 টাকা শর্ট আছে, যে যার কারণে আমি তিনটাতে বিনিয়োগ করতে পারবো না। তাহলে দুইটাতে তো পারবো। কোন দুইটাতে বিনিয়োগ করব? যেই দুইটা প্রজেক্টের এনপিভি সবচেয়ে বেশি। তা আমি দেখতে পাচ্ছি বি এর এনপিভি 20,000 সামথিং, সি এর এনপিভি 17,000 সামথিং, আর এ এর এনপিভি তো খুবই কম। ঠিক আছে? তো বি এবং সি এই দুইটা প্রজেক্টকে আমরা হচ্ছে সিলেক্ট করবো। এই যে লিখছি অ্যাজ ম্যাক্সিমাম লিমিট অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 5 লাখ, যেহেতু আমাদের ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 লক্ষ টাকা, সো বি অ্যান্ড সি শুড বি সিলেক্টেড টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল এনপিভি। টোটাল এনপিভিটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের বি এবং সি কে গ্রহণ করা উচিত। আশা করছি সবাই 16 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে 11 থেকে 16। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।